যে যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট তুরস্ক কিনা? তার আগে তার আগে তো অবশ্যই ন্যাটোকে বিলুপ্ত করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমি মনে করি আমেরিকা ইরানের সাথে যে সিচুয়েশনে ইরানকে কাবু করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলকে নিয়ে, তাদের বর্তমান অবস্থা আগামী 10 বছরে তারা কোনো দেশকে এইভাবে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকা সত্যিকার অর্থে আমি নিশ্চিত। এই জন্য বলছি যে তাদের ওয়েপনারি স্টোরেজ যেটা ছিল কমপ্লিট তারা ইরানের বিরুদ্ধে ইউজ করে ফেলেছে, ইসরায়েলে এবং তারা নিজেরা মিলে। এবং তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, এটাতে অলরেডি বিভিন্ন সময় স্ট্যাটিস্টিক্স যেটা এসেছে মিনিমাম 5 ইয়ার্স লাগবে আগের স্টেজে ফেরত যেতে। যেদিন 28শে ফেব্রুয়ারির স্ট্যাটাস যদি আমি ধরি, তা 5 বছর পরে যদি তারা ওই স্ট্যাটাসে যায়, যেটা দ্যাট ওয়াজ নট গুড এনাফ টু নিউট্রালাইজ ইরান, সেই পরিপ্রেক্ষিতে তারা প্রথম হচ্ছে যে ন্যাটোকে বিলুপ্ত করতে হবে। সেকেন্ড হচ্ছে যে এখন তো একটা প্যাক্ট চলে আসছে, এবং এই প্যাক্টের বাকি সবাই তখন আমেরিকার বিপক্ষে থাকতে বাধ্য হবে। এবং আমার ধারণা যদি এর মধ্যে ইরান যোগ নাও দেয়, আমরাও আমেরিকার বিপক্ষে যেতে হবে না। বাট আমাদের যে যুদ্ধ করতে হবে, উনি স্যার যেটা বললেন যে যুদ্ধ সমর্থন দিতে হবে, প্রত্যেকে তার ক্যাপাসিটি অনুযায়ী তাকে সাপোর্ট দিবে। এই যে সৌদি আরব কিভাবে পাকিস্তানকে হেল্প করবে, একটা তো ফাইন্যান্সিয়ালি করবে, এনার্জি সাপোর্ট দিবে, আর একটা হচ্ছে দে হ্যাভ অনেক আর্মামেন্ট আছে যেটা পাকিস্তান অলরেডি ফ্লাই করে, ইউজ করে তাদের দেশে, তাদের ডিভিশন দুইটা থাকার কারণে। সেইগুলোকে তাদের দিতে কোনো আপত্তি থাকবে না যদি পাকিস্তান আক্রান্ত হয়। আর সেম জিনিস যদি সৌদি আরব আক্রান্ত হয়, পাকিস্তান হ্যাজ দি মানে মিলিটারি সাপোর্ট, মানে ফিজিক্যাল সাপোর্ট টু ইন্টারভেন, যেটা পাকিস্তানের জন্য তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। আর টার্কির জন্য যেটা হবে তাদের মিলিটারি টেকনোলজির সাপোর্ট। বাংলাদেশ কিন্তু এই সবগুলোকেই ম্যাটেরিয়ালাইজ করতে পারবে যদি এই প্যাক্টের অধীনে আসে। তখন কিন্তু তার প্রতিবেশী একমাত্র বলা যেতে পারে যে আমাদেরকে খোলা মনে বলতে হবে কে আমার শত্রু। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেই শত্রুর বিরুদ্ধে আমার যদি সামান্যতম প্রস্তুতিও লাগে, সেটা সম্ভব যদি আমাদের এই প্যাক্টটাতে আমরা এখন যোগ দিই। মানে টার্কির থেকে আমাকে অস্ত্র কিনতে গেলে অর্থ লাগবে, যেটা নাই। সেই ক্ষেত্রে আমার সৌদি আরব বা মিডল ইস্টের অন্য দেশের প্রয়োজন, সাথে সাথে একটা সম্পর্ক প্রয়োজন হবে। আর মিলিটারি ট্রেনিংয়ের বিষয় যেটা অন অল সাইড, স্পেশালি পাকিস্তান এয়ারফোর্স যেটা দেখালো, ইলেকট্রনিক যেটা মাল্টি ডাইমেনশনাল ওয়ারফেয়ার তারা যে দেখিয়েছে, আর ইরান দেখালো অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার, এই দুটাকে কম্বাইন করে খুব ইকোনমিক্যালি, পাকিস্তান কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা না, দুর্বল দেশ, তারপরেও কিন্তু তারা দে হ্যাভ ম্যাক্সিমাইজ দি ইউজ অফ টেকনোলজি, এবং সেটাতে চীনের অবশ্যই অবদান ছিল। তা সেই পরিপ্রেক্ষিতে কম সম্পদে কম অর্থে পরিকল্পিতভাবে যদি আমরা আমাদের ইয়েটাকে, রিসোর্সকে ইউজ করি, ট্রেন করি, এবং আমরা ওইভাবে প্রিপেয়ার করি, সবথেকে বড় জিনিস হচ্ছে যে শুধু ড্রোন ফ্যাক্টরি বানাইলে হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে ব্যাটল ইকুইপমেন্টগুলো দরকার হবে, এটা আমরা J-10C নিব না অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল নিব, আমরা ট্যাঙ্ক কিনবো না অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিব, যাতে আমাদের তো আক্রমণ করার কোনো ইচ্ছা নাই, কোনো দেশকে আমরা দখল করবো এরকম কোনো অফেন্সিভ মিলিটারি আমরা না, বাট আমরা আমাদের সীমান্তকে নিরাপত্তা দেওয়াটা নিশ্চিত করতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করবে। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডিফেন্সিভ ইকুইপমেন্ট বেশি লাগবে, বা আমাদের এই দেশের এই ডেপথে এয়ারফোর্স কোথার থেকে টেক অফ করবে, এবং সেটাকে নিউট্রালাইজ করা। ইরান কিন্তু তাদের এয়ারফোর্সকে ডেভেলপ করে নাই, তারাকে ওই লিমিটেশনটা বুঝে, আমেরিকার সাথে ইসরায়েলের সাথে তাদের লিমিটেশনটা বুঝেই কিন্তু তারা অন্য সাইডটা ডেভেলপ করছে। তা আমরা শুধু বলার জন্য যে হ্যাঁ রাফায়েলের বিরুদ্ধে J-10C আছে আমরা নিতে পারি, কিন্তু আমাদের কিন্তু মেইন ক্যাপাসিটি অন্যভাবে ডেভেলপ করতে হবে, এবং সেটার উপরে যথেষ্ট রিসোর্স প্রয়োজন, এবং সেটার জন্য আমাদের যে ফোর্সেস গোল 2030, আমি মনে করি এটা অবসোলেট, এটাকে আবার রিভাইজ করতে হবে। এবং এই ইরান যুদ্ধ এবং পাকিস্তানের গত বছরের যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদেরকে রিডিফাইন করতে হবে ফোর্সেস গোলটা, যেটা এখনও করা হয় নাই। আর এই প্যাক্টে যাওয়া আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে খুব গত 16-17 বছরের সশস্ত্র বাহিনীর যে ক্ষতিটা হয়েছে, এটা খুব দ্রুত আমরা রিকভার করতে পারবো না,
এবং সেই পরিপ্রেক্ষিতে যাতে কোনো রকম ধামকি বা কোনো প্রিএমটিভ যে বাংলাদেশ প্লেন কেনার আগে, ট্যাঙ্ক কেনার আগে, নেভির শিপ আসার আগে একটা কিছু করে ফেলি, এই ধরনের অ্যাডভেঞ্চার থেকে যদি বাংলাদেশকে বাঁচতে হয় তাহলে স্যার যেটা বললেন রিজিওনাল প্যাক্টে আসতে হবে, বায়োল্যাটারাল হবে না। আমি যখন টার্কি থেকে একটা ওয়েপন কিনতে যাব তার পেমেন্টটা করতে হবে, পাকিস্তান থেকে যদি আমি যে 17 আনতে চাই সেটার পেমেন্টও করতে হয়। তো সবার সাথে আমি লং টার্ম চুক্তিতে দিলাম, আলটিমেটলি তো উই হ্যাভ টু পে ফ্রম আওয়ার পকেট। এই জিনিসটার জন্যই আমাদের মাল্টিল্যাটারাল একটা প্যাক্টে জয়েন করা উচিত, এবং সেটার জন্যে আমি মনে করি যে সিচুয়েশনে এই 4টা দেশ, ওআইসি কিন্তু অনেকগুলো দেশ একসাথে হয়ে গেছিল, ওইটার মধ্যে ওই প্রো ইসরায়েল, প্রো আমেরিকান, প্রো কমিউনিস্ট সব দেশই ছিল, যার ফলে এটা কখনো কার্যকর হয় নাই। এই জিনিসটা আমি মনে করি এই জোটের ক্ষেত্রে এটা হবে না। এই মক্কা জোটে তারা দে আর ভেরি কশাস অ্যান্ড কেয়ারফুল ইন টেকিং ইন দ্য রাইট পিপল। জি। আর একটা জিনিস আমি মনে করাতে চাচ্ছি, ইজিপশিয়ান আর্মি কিন্তু খুবই একটা সিগনিফিক্যান্ট ফোর্স ছিল, কিন্তু যখনই তারা ইসরায়েলের সাথে সিকিউরিটি প্যাক্ট করেছে, মানে ইসরায়েল যখন যেদিন থেকে তাদের শত্রু নাই, আমাদের শত্রু ইসরায়েল না, তাদের সাথে আমরা শান্তি চুক্তি করলাম, সেদিন থেকে কিন্তু ইজিপ্টের সেনাবাহিনীর একটা বিপত্তি আমরা দেখছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে, যে আমাদের যখনই আমরা বললাম যে আমাদের শত্রু নাই, তখনই আমাদের সেনাবাহিনীর অ্যাটেনশনটা অন্যদিকে চলে গেল, যেন আমাদের শত্রু নাই, সুতরাং আমাদের যুদ্ধের প্রস্তুতির প্রয়োজন নাই, আমরা পিস কিপিং মিশন করব। বাট পিস কিপিং মিশন ইজ টোটালি ডিফারেন্ট, এটার সাথে রিয়েল ওয়ারের কোনো সম্পর্ক নাই। তা রিয়েল ওয়ারের প্রিপেয়ারনেসের জন্য আমি মনে করি এই প্যাক্টে যোগ দেওয়াটা আমাদের কাজে আসবে।